जय हिंद स्टूडेंट। आज के आमी आरो एकटी नतून भिडियो निये हाजिर हयेछि। आज के मूलत जे विषय निये आलोचना करब ता हच्छे पलिटिर ओपर थेके। आशा करी एर आगेर भिडियोगुलो तोमरा देखेछो। तो चलो आजकेर भिडियोटा शुरू करा जाक। प्रथम प्रश्न हच्छे, तोमरा सकले किन्तु उत्तर करार चेष्टा करबे सकल प्रश्नेर कमेंट बक्से। तो प्रथम प्रश्न हच्छे, भारतेर संविधाने खसड़ा कमिटिर चेयरमैन के छिलेन? अपशनगुलो देखबे डॉक्टर बी आर आम्बेडकर, सी राजागोपालाचारी, डॉक्टर राजेंद्र प्रसाद और जवाहरलाल नेहरू। तो एर मध्य कोनटा हबे उत्तर? एर मध्य उत्तर हो जाबे मूलत डॉक्टर बी आर आम्बेडकर। परवर्ती प्रश्न हच्छे, गणपरिषदे जे खसड़ा कमिटी छिलो डॉक्टर बी आर आम्बेडकर, डॉक्टर बी आर आम्बेडकर जे खसड़ा कमिटिर चेयरमैन छिलेन, तो ये खसड़ा कमिटीटी गठन करा हयेछिलो कत ख्रिस्टाब्दे? 29 আগস্ট 1947 নাকি 29 আগস্ট 1949 নাকি 29 আগস্ট 1948 না 29 আগস্ট 1950? তো এটার উত্তর হয়ে যাবে, তোমরা কিন্তু উত্তর করো সকল প্রশ্নের, এর উত্তর হয়ে যাবে মূলত 29 আগস্ট 1947। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু সকলেই খুব ভিভিআই প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে বিগত বছরের। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? মৌলিক কর্তব্য কত নম্বর আর্টিকেলে রয়েছে? এই যে দেখতে পাচ্ছ 51A-তে রয়েছে। এটা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ইউএসএসআর। ইউএসএসআরের সংবিধান থেকে এটি গ্রহণ করা হয়েছে। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 44 নম্বর অ্যামেন্ডমেন্ট। 44 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই মৌলিক কর্তব্যটি গ্রহণ করা হয়েছে। মৌলিক কর্তব্য বর্তমানে কতগুলো? মৌলিক কর্তব্য হচ্ছে বর্তমানে মূলত 11টি। এই 11টি মৌলিক কর্তব্য রয়েছে। যখন মূলত সংবিধান রচনা হয় তখন কিন্তু কোনো মৌলিক কর্তব্য ছিল না। বর্তমানে 11টি মৌলিক কর্তব্য। যখন 1978-এ মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তখন মূলত 10টি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই পরবর্তীতে 11 নম্বর মৌলিক কর্তব্য এই যে টু প্রোভাইডেড অপরচুনিটি অ্যান্ড এডুকেশন। এই মৌলিক কর্তব্যটি পরবর্তীতে 2002-এ 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই যোগ করা হয়। এই মৌলিক কর্তব্য যে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটা হয়ে যাবে শরণ সিং কমিটির সুপারিশে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? লিয়াকত আলী খান নাকি সিডি দেশমুখ না জন মাথায় না সর্দার বল্লভভাই প্যাটেল? সর্দার বল্লভভাই প্যাটেলকে মূলত আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের বৃহৎ মূর্তি হচ্ছে যেটা স্ট্যাচু অফ ইউনিটি নামে গুজরাটে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান কার্যকারী হয় কত খ্রিস্টাব্দে? ভারতীয় সংবিধান মূলত কার্যকারী হয় এই 26শে জানুয়ারি 1950-এ, কিন্তু ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। ভারতীয় সংবিধান রচনা করতে মূলত কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন ভারতীয় সংবিধান রচনা করতে সময় লেগেছিল। প্রায় 3 বছর, অনেক জায়গায় দেখতে পাবে যে প্রায় 3 বছরও লেখা থাকে। তারপর পরবর্তী হচ্ছে, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? জনক বলা হয় মূলত ডক্টর বি আর আম্বেদকরকে। তারপর পরবর্তী হচ্ছে, ভারতীয় সংবিধান আমাদের ভারতের সংবিধান মূলত হাতের লেখা পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বকঠিনতম সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান। এই যে ভারতের সংবিধানটি হাতে লেখা হয়েছিল, এই লেখার কাজটি কে করেছিলেন? হাতে লেখার কাজটি মূলত করেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতীয় সংবিধান সভা গঠন করার মত প্রকাশ করেছিলেন প্রথমত কে? প্রথম ভারতীয় সংবিধান গঠন করার মত প্রকাশ করেন এই এম.এন. রয়। কততে? 1935-এ। তারপর ভারতীয় সংবিধানের নাগরিকতা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের ভারতীয় সংবিধানে বিভিন্ন জিনিস বিভিন্ন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে, তবে 90%ই হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের 1935 যে ভারত শাসন আইন ছিল সেখান থেকে গ্রহণ করা। বাকিগুলো বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। যেমন হচ্ছে এই সিটিজেনশিপটি গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে
গ্রহণ করা হয়েছে। মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মূলত আমেরিকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। তারপর হচ্ছে কত নম্বর তফসিলে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ রয়েছে? গ্রাম পঞ্চায়েতের উল্লেখ রয়েছে এই 11 নম্বর তফসিল। 12 নম্বর তফসিলে কি রয়েছে? 12 নম্বর তফসিলে রয়েছে মিউনিসিপ্যালিটি। তারপর পরবর্তী হচ্ছে ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অর্থ কমিশনের কথা উল্লেখ করা হয়েছে? কত নম্বর ধারায়? 125 নাকি 280 নাকি 365 নাকি 285? তো এখানে মূলত হচ্ছে ধারা 280-তে অর্থ কমিশনের কথা উল্লেখ করা রয়েছে। তারপর হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখন পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? 1 বার, 3 বার, 2 বার না উপরের কোনোটিই নয়? 1 বার সংশোধন করা হয়েছে। 42তম সংবিধান সংশোধনী 1976-এ। এই সংশোধনীকে মিনি কনস্টিটিউশনে বলা হয়। তারপর হচ্ছে সমাজতান্ত্রিক শব্দটি কত খ্রিস্টাব্দে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? 1976-এ। 1976-এ কী অন্তর্ভুক্ত করা হয়েছিল? এই যে দেখতে পাওয়া যাচ্ছে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এই তিনটি মূলত এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এটিকে আবার মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। তারপর অধ্যায় 3, এটি কিসের সঙ্গে সম্পর্কিত? অধ্যায় 3 হচ্ছে মূলত মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে সম্পর্কিত। ভারতীয় সংবিধানে কত নম্বর আর্টিকেলে নতুন রাজ্য গঠনের কথা বলা রয়েছে? আর্টিকেল 3, আর্টিকেল 2, আর্টিকেল 5 নাকি আর্টিকেল 1? এর উত্তর হয়ে যাবে আর্টিকেল 3। আর্টিকেল 3-এ নতুন রাজ্য গঠন অর্থাৎ সীমানার পরিবর্তন, বৃদ্ধি অথবা কমানো অথবা নাম পরিবর্তন ইত্যাদি নিয়ে বর্ণনা করা রয়েছে এই আর্টিকেল 3-এ। পরবর্তী হচ্ছে 2014 সালে যে 29 নম্বর রাজ্যটি গঠন হয় বা আত্মপ্রকাশ পায়, সেই রাজ্যটি কোনটি? নাগাল্যান্ড, মণিপুর, অন্ধ্রপ্রদেশ নাকি তেলেঙ্গানা? এখানে উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা 2014-তে আত্মপ্রকাশ করে। তেলেঙ্গানার রাজধানী কি? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। পরবর্তী হচ্ছে উড়িষ্যার রাজ্যটি কত খ্রিস্টাব্দে গঠন হয়েছিল? উড়িষ্যা রাজ্যটি মূলত গঠন হয়েছিল 1950-এ। তারপর পরবর্তী হচ্ছে সিকিম রাজ্যটি কত খ্রিস্টাব্দে ভারতের অন্তর্ভুক্ত হয়? সিকিমটি পূর্বে একটি স্বতন্ত্র দেশ ছিল, পরবর্তীতে এটি ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় 1975-এ। কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়। তারপর হচ্ছে নিম্নোক্ত কোনটি 2000 খ্রিস্টাব্দে রাজ্যের মর্যাদা পায়? এই যে বিহার ছিল আগে একটি রাজ্য, এখান থেকে ভেঙে পরবর্তীতে এই ঝাড়খণ্ড রাজ্যের উৎপত্তি ঘটে। এটি কিন্তু 2000 খ্রিস্টাব্দে। এখান থেকে 2000 খ্রিস্টাব্দে মনে রাখবে 3টি রাজ্যের উৎপত্তি ঘটে। 1 ঝাড়খণ্ড, 2 নম্বর হচ্ছে ছত্তিশগড়, 3 নম্বর হচ্ছে উত্তরাখণ্ড। ছত্তিশগড় হচ্ছে মধ্যপ্রদেশ ভেঙে, উত্তরাখণ্ড হচ্ছে ইউপি ভেঙে বা উত্তরপ্রদেশ ভেঙে, আর ঝাড়খণ্ড হচ্ছে বিহার ভেঙে। তো আজকের মতো এইটুকুই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে হেল্পফুল মনে হলে। তো ধন্যবাদ।